বাবা মায়ের নাম দিয়ে অথবা ঠাকুমা দাদুর নাম দিয়ে আপনি প্রজেনি ম্যাপিং করিয়েছেন। বাবা মায়ের নামে সামান্য কিছু ভুল রয়েছে, তার কারণে আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসছে। যদি সত্যি সত্যি আপনাদের কাছে এই কারণে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে, তাহলে সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র এই একটি ডকুমেন্টস যদি আপনি দেখাতে পারেন, এই একটি ডকুমেন্টসই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। যদি আপনি দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের আর অন্য কোনো ডকুমেন্টস না দেখালেও চলবে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কিন্তু হিয়ারিং নিয়ে সমস্ত সমস্যার এবার সমাধান করে দিল নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে কোন ডকুমেন্টসকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই ডকুমেন্টস আপনি পাবেনই বা কীভাবে জানাবো। তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, হিয়ারিং নিয়ে না মূলত নোটিশ আসছে কাদের কাছে? মূলত নোটিশ আসছে এখন হচ্ছে প্রজেনি ম্যাপিংদের কাছে, এবং যেই সমস্ত ভোটারদের বয়স ৪৫ বছরের ওপরে এবং তাদের নাম ২০০২-এর ভোটার তালিকাতে নেই, তারা তাদের বাবা মায়ের নাম দিয়ে অথবা ঠাকুমা দাদুর নাম দিয়ে তারা প্রজেনি ম্যাপিং করিয়েছে, তাদের কাছে এবার নোটিশ আসছে এবং তাদেরকে গিয়ে বোঝাতে হবে যে কী কারণে তাদের বয়স থাকা সত্ত্বেও ২০০২ সালের ভোটার লিস্টে তাদের নাম ছিল না। তারা যদি সন্তোষজনক কারণ দেখাতে পারে তাহলে তো সমস্যা নেই, কিন্তু তারা যদি সন্তোষজনক কারণ দেখাতে না পারে এবং তারা যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, কী ডকুমেন্টস সেটাও পরে জানিয়ে দেবো না, যদি দিতে না পারে তাহলে কিন্তু তাদেরও সমস্যা হতে পারে, অর্থাৎ তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। দেখুন, এসআইআরের সময় নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে একজন যোগ্য ভোটারের নামও বাদ যাবে না এবং একজন অযোগ্য ভোটারের নামও এসআইআর মানে ফাইনাল ভোটার লিস্টে থাকবে না। দেখুন, অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে আমাদের নাম হিয়ারিংয়ে আসবে কিনা বা আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু হবে কিনা, কী করে বুঝবো? দেখুন, এটা না এখন সিম্পল উত্তর চলে এসছে। নির্বাচন কমিশন যে প্রায় ১,৬০,০০,০০০ মতন নামের লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের হিয়ারিংয়ের নোটিশ আসবে, আর যদি না থাকে তাহলে আপনাদের হিয়ারিং নোটিশ আসবে না। এটা তো মোটামুটি ক্লিয়ার। কিন্তু কী কারণে কাকে দেখা হবে সেটা কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কার করেনি। তো সেক্ষেত্রে আপনি জাস্ট লিস্টটি দেখে নেবেন। লিস্টটিতে যদি আপনাদের নাম না থাকে তাহলে মোটামুটি এক প্রকার আপনারা নিশ্চিন্ত হয়ে যান যে আপনাদের নামে আর হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে না। তো সেক্ষেত্রে যদি এই লিস্টে আপনাদের নাম থাকে এবং যদি আপনাদের অলরেডি হিয়ারিং হয়ে গিয়ে থাকে, তাহলে কি আপনাদের আবার হিয়ারিংয়ে যেতে হবে? তার উত্তর হচ্ছে একদমই নয়, আপনাদেরকে আর যেতে হবে না। দেখুন, এখানে না এবার আপনাদের বলে দিচ্ছি যে কোন ডকুমেন্টসটি আপনাকে দিতে হবে। ধরুন আপনাদের বাবার নাম ২০০২ সালের ভোটার লিস্টে ছিল ধরুন রতন কুমার পাল, সেটা ২০২৫-এ হয়ে গেছে রতন পাল, অর্থাৎ সামান্য ভুল, দুজন ব্যক্তি সেম, এটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যেহেতু এই যে না টোটাল প্রসিডিওর, অর্থাৎ হিয়ারিংয়ের নোটিশ কার কাছে যাবে কার কাছে যাবে না, টোটালটা না পাঠাচ্ছে হচ্ছে এআই পাঠাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ নির্বাচন কমিশন তাদের সার্ভারে তারা মানে ইনপুট করে দিয়ে যে এই সমস্ত ভুল যদি থাকে তাহলে তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে যাবে অটোমেটিক্যালি। যেমন ধরুন কেউ মানে ৫ জনের বেশি বাবা মা হিসাবে দাবি করে, তাহলে তাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ যাবে। এটা একটা কমেন্ট দেওয়া আছে। তারপর ধরুন দেওয়া আছে যে কারোর বয়স যদি ৪৫ বছরের বেশি হয়, তার নাম যদি ২০০২-এর ভোটার তালিকাতে না থাকে তাহলে যাবে। তো কেউ যদি ধরুন বাবা মায়ের নামের ভুলের কারণে ধরুন হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, মানে বাবা মায়ের নামের ভুল রয়েছে, তো সেক্ষেত্রে ধরুন কমেন্ট দেওয়া আছে যে বাবা মায়ের নামে যদি বানান ভুল থাকে তাহলে তাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ যাবে, অর্থাৎ এরা সমস্ত কিছু কমেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাদের কাছে এই কারণে হিয়ারিংয়ের নোটিশ যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। সামান্য ভুল, নির্বাচন কমিশনও জানে যে এক্ষেত্রে সামান্য ভুল, তো সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন না, বেশ কিছু ক্ষেত্রে কি হয়েছে, ধরুন কারোর নাম হচ্ছে ধরুন মদন, তো MADANও মদন হয়, MODONও মদন হয়, কিন্তু দুটারই না খেয়াল করে রাখুন যে বাংলার বানান কিন্তু সেম, মদন এখানেও মদন, কিন্তু ইংরেজি বানান MADAN, এখানে বানান হচ্ছে MODON। অর্থাৎ সেক্ষেত্রে এবার এআই মনে করছে দুজন আলাদা ব্যক্তি, অর্থাৎ আপনি ধরুন মানে যে বাবা হিসেবে দাবি করছে MADANকে, তো সেটা তো ২০২৫-এ হয়ে গেছে MODON, অর্থাৎ সেক্ষেত্রে তাহলে দুজন আলাদা ব্যক্তি, এটা এআই মনে করছে বা সার্ভার মনে করছে বা সিস্টেম মনে করছে, এ কারণে আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসছে। তো এবার না যদি এই সমস্ত ছোটোখাটো ভুল থাকে এবং আপনাদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিশ আসে, তো ফার্স্ট কাজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিএলওকে আপনি ফোন করবেন। বিএলও তো অলরেডি জেনে থাকবে। বিএলওর নাম্বার আপনি কোথায় পাবেন? যে ইএফ ফর্ম রয়েছে, অর্থাৎ এনুমারেশন ফর্মের উপরে কিন্তু বিএলওর নাম্বার দেওয়া রয়েছে। সেই বিএলওকে ফার্স্টে আপনি ফোন করবেন। ফোন করার পর বলবেন এই কারণে আমাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসছে।
বিএলও আসবে, বিএলওকে আপনি জাস্ট দেখাবেন যে অমুক যে ব্যক্তি রতন কুমার পাল বা যাই হোক, এই যে রতন পাল দুজনের সেম ব্যক্তি, এবং তার সপক্ষে আপনি 1-2টা ডকুমেন্টস দেখিয়ে দেবেন। বিএলও সন্তুষ্ট হয়ে যাবে। বিএলও একটা ডিক্লারেশন ফর্ম লিখবে যে অমুক ব্যক্তি যার নাম রতন কুমার পাল এবং এই ব্যক্তি রতন পাল যার নাম 2002 এবং 2025 উল্টোপাল্টা আছে, দুজনের সেম ব্যক্তি এবং আমি ডিক্লেয়ার করছি যে দুজনের সেম ব্যক্তি। ব্যাস, এই যে না ডিক্লারেশন ফর্মটি দেবে, এই ডিক্লারেশন ফর্মটি আপনাদের কিন্তু মেইন, যেটা আপনাকে নিয়ে যেতে হবে হিয়ারিংয়ের সময়তে। দেখুন, যদি ভুল মারাত্মক লেভেলের হয়, ধরুন মদন কুমার পাল সেটা হয়ে গেছে রতন কুমার সেন, সেক্ষেত্রে কিন্তু বিএলও এক নাম্বার তো বিএলও আপনাকে ডিক্লারেশন দেবেই না। যদিও বিএলও ডিক্লারেশন দিয়েও দেয় না, তাও কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে, কারণ সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে দুজনের সেম ব্যক্তি এবং কী কারণে দুজনের নাম এতটা চেঞ্জ হয়েছে। আপনি তো কিছু একটা পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন বা আপনি এফিডেভিট করেছেন বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করেছেন, যাই করেন, নটারি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তো সেক্ষেত্রে তো আপনি করিয়েছেন। তো সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে। সেই ডকুমেন্টস যদি আপনি দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে কিন্তু সমস্যা হবে, আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। ঠিক আছে, তো কিভাবে সাজাবেন দেখুন, এবার বলে দিচ্ছি কীভাবে সাজাবেন। প্রথমে নেবেন হচ্ছে এনুমারেশন ফর্ম, তারপরে নেবেন হচ্ছে আপনি আপনাদের হিয়ারিং নোটিশ, তারপর নেবেন হচ্ছে আপনি বিএলওর দেওয়া ডিক্লারেশন ফর্ম। এবার কি নেবেন, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের বাবার যে নাম যেখানে ছিল সেই ক্রমিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, সমস্ত কিছু সহ যে লিস্টটি যেটা রয়েছে সেটা 1 কপি জেরক্স নেবেন। সেটা আপনি বিএলওকেও দেখাতে হবে, তাহলে কিন্তু বিএলও ডিক্লারেশন ফর্ম দেবেই না। তো সেটা আপনি দেখালেন, সেটা আপনি নিয়ে নিলেন। ঠিক আছে, তো এরপরে কী নেবেন, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা কিছু নেবেন। দেখুন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা জমি দলিল যাই হোক না কেন, এগুলো কিন্তু প্রামাণ্য নথি নয়। কাদের ক্ষেত্রে, যাদের ধরুন আনম্যাপড ভোটার, যাদের ধরুন কোনো ডকুমেন্টসই নেই, এগুলো ছাড়া, যে ধরুন যার বাবা মা বা ভাই বোন কারোর নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু আপনার ক্ষেত্রে যাদের নাম ধরুন বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু নামের সামান্য ভুল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসে কিন্তু অনেক বড়, অর্থাৎ এই ডকুমেন্টস দেখালেও কিন্তু হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখুন, এক্ষেত্রে না ডিপেন্ড করছে এখন আপনি কোন টেবিলে যাচ্ছেন হিয়ারিং করাতে। যদি এমন কোনো টেবিলে চলে যান যেখানে খুব মানে খুব গম্ভীরভাবে মানে ডকুমেন্টস দেখছে, সেক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। কিন্তু নর্মাল টেবিলে যদি আপনি যান, যেখানে ধরুন হল্পের উপর দিয়ে করছে, বেশি বেশি ঝামেলা করছে না, বেশি হ্যারাস করছে না, সেই সমস্ত টেবিলে গেলে কিন্তু আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তো আপনি যাবেন এই সমস্ত ডকুমেন্টস নিয়ে, এবং অবশ্যই আপনার বাবার কিছু নিয়ে যাবেন, ভোটার কার্ড, প্যান কার্ড। যদি এমনটা দেখাতে পারেন যে অমুক নামেরও কিছু একটা ডকুমেন্টস রয়েছে এবং এই নামেরও কিছু একটা ডকুমেন্টস রয়েছে, তাহলে সেক্ষেত্রে তো একবারে প্রুফ হয়ে গেল। এছাড়া বিএলওর ডিক্লারেশনও কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, দেখুন, এর আগে না মনে করা হচ্ছিল যে বেশ কিছু ভোটারের বাড়িতে বিএলওরা যাবেন, তাদের নামে হিয়ারিং নোটিশ ইস্যু হবে না, তাদের বাড়িতে বিএলওরা যাবেন, বিএলও গিয়ে ডিক্লারেশন ফর্ম তিনি আপলোড করে দেবেন, একটা ডকুমেন্টস আপলোড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। কিন্তু এবার সুপ্রিম কোর্ট বলেছে যে যতজনের নামে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হতে চলেছে সবার নামের তালিকা প্রকাশ করতে হবে, প্রতিটি ব্লকে, ওয়ার্ডে, সমস্ত কিছুতে টাঙাতে হবে, এবং বলেছে যে তার 10 দিনের মধ্যে তাদের হিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো এবার এখন দেখা যাক যে নির্বাচন কমিশন কি করে, অর্থাৎ খুব একটা কিন্তু তাদেরকেও কিন্তু হিয়ারিংয়ে এবার যেতে হবে, এটা কিন্তু প্রায় এক কথায় নিশ্চিত। অর্থাৎ সেক্ষেত্রে না হিয়ারিংয়ে গেলেও আপনারা অযথা চিন্তিত হবেন না, খুব একটা সমস্যা নয়, অর্থাৎ আপনাদের হ্যারাস করবে না। এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে যাতে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয়, তার জন্য, অন্য কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে অযথা টেনশন করবেন। দেখুন, আমরা আপনাদেরকে ভিডিও করে জানাচ্ছি শুধুমাত্র যাতে আপনারা টেনশন না করেন, যাতে আপনারা ভাবেন যে আমি কি দেখাবো, আমাকে তো ভারত থেকে তাড়িয়ে দেবে, তারপরে আমি কোথায় যাব। দেখুন, এই এসআইআরের সাথে আপনাকে নাগরিকত্বের কোনো রিলেশন নেই। যদি আপনাদের ফাইনাল ভোটার তালিকাতে নাম নাও থাকে, তাও আপনি নাম তোলার জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু অযথা আপনি প্যানিক করবেন না। তো যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, আমি আপনাদের কিছুটা হলে সান্ত্বনা দিতে পেরেছি বা সন্তুষ্ট করতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।